শুভেচ্ছা শোবিজ টুনাইটের ব্র্যান্ড নিউ এপিসোডে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া মুন। কেমন আছেন আপনারা? কেমন লাগছে আমাদের প্রোগ্রাম জানাতে পারেন। আমরা আছি ফেসবুকেও, লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে। চলুন কিছুক্ষণের জন্য ঘুরে আসি সারা বিশ্বের বিনোদন জগৎ থেকে। সেরা নাচিয়ে দ্বিতীয় সিজনে সেরা নাচিয়ে ডায়মন্ডের মুকুট মাথায় তোলেন ইভানা। ৫৫,০০০ প্রতিযোগীকে পেছনে ফেলে দীর্ঘ ৬ মাস অক্লান্ত পরিশ্রমের পর চূড়ান্ত লড়াইয়ে ৭ প্রতিযোগী থেকে চ্যানেলায় সেরা নাচিয়ে পারসা ইভানা। আরও থাকছে এই রিপোর্টে। ১৯৯৭ সালে ১৩ই নভেম্বর মিউজিক ডিরেক্টর সৈয়দ মনসুর এবং নৃত্যশিল্পী তন্দ্রা চৌধুরীর ঘরে জন্ম দুই যমজ সন্তানের, তানভীর ইভিও এবং পারসা ইভানা। ছোটবেলা থেকেই ঘুঙুর আর নাচের প্রতি দারুণ আগ্রহ পারসা ইভানার। কোচি রহমান এবং শহীদুল ইসলাম বাবুর কাছে তালিম নিয়ে নাচকে বেছে নিয়েছেন ক্যারিয়ার হিসেবে। নাচের পাশাপাশি সমানভাবে অভিনয় পারদর্শী ও লেভেলস পড়ুয়া ইভানা। এই বছরেই এই ১৭ বছর বয়সী পারসা ইভানা প্রায় ৫৫,০০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ছিনিয়ে নেয় চ্যানেল আই সেরা নাচিয়ে দ্বিতীয় সিজনের ডায়মন্ডের মুকুট। দীর্ঘ ৬ মাস অক্লান্ত পরিশ্রমের পর চূড়ান্ত লড়াইয়ে ৭ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সেরা নাচিয়ের তালিকায় লিখে নিয়েছেন তার নাম। বর্তমানে চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মাঝে লাভ ইউ শিরোনামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন প্রধান চরিত্রের জন্য। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। ভিউয়ার্স, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দ্বিতীয় সিজনের সেরা নাচে ইভানা। ওয়েলকাম টু আওয়ার শো ইভানা। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমে আমি আপনাকে কংগ্রাচুলেশনস জানাবো, কারণ আপনি সেরা মুকুট পেয়েছেন। তো সেই ফিলিংসটা আসলে কেমন? অনেক কনফিউজিং এর মধ্যে ছিলাম আমরা সবাই, কে হতে যাচ্ছে সেরা নাচি সিজন 2। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি হয়ে গেলাম, অনেক ভালো লাগছে। আচ্ছা, আমি আপনাকে তুমি করেই বলি, কারণ তুমি আমার থেকে অনেক ছোট। সেটা হচ্ছে যে তুমি আমি জানি যতটুকু যে নৃত্যশিল্পী আর সঙ্গীত শিল্পীর ঘরে তোমার জন্ম। তো তুমি সেখান থেকে অভিনয় কেন নাম লিখালে? মানে কেন তুমি গাচ্ছ না, গান গাচ্ছ না, বা না মানে নাচ তো করছো? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে গানও শিখতাম, নাচও শিখতাম, ওকে। কিন্তু একটা পর্যায়ে এসে নাচটাই চুজ করে নিলাম। এখন যেহেতু মিডিয়ার সঙ্গে জড়িত আছি, তো অভিনয়টা খুব শখ ছিল করার, এর জন্য অভিনয়টা বেছে নিয়েছি। তো তোমার কি শুটিং শুরু হয়ে গেছে? না, এখনো শুটিং শুরু হয়নি। আমরা একটু জানতে চাই যে তুমি কিসের শুটিং করছো, কোনো মুভি শুটিং অর টেলিফিল্ম, নাটক? একটা মুভির কথা চলছে। ওকে ওকে, তো আমরা কি জানতে পারি মুভিটা সম্পর্কে? মুভিটার নাম হচ্ছে লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইরানি বিশ্বাস নামে একজন ডিরেক্টরের পরিচালনায়। ওকে। তো এখনো কথাবার্তা চলছে, এখনো কিছু ঠিক হয়নি, কিন্তু আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইভানা, সেটা হচ্ছে যে তুমি সেরা নাচিয়ে পার্টিসিপেট করেছো। তো আমরা একটু জানতে চাই যে তোমার পুরো জার্নির যে তোমার কি এক্সপেরিয়েন্স তুমি নিয়েছো জার্নি থেকে? অ্যাকচুয়ালি এই জার্নিটা অনেক কষ্টের ছিল। ওকে। 5 মাস ধরে আমরা মানে ক্যাম্পে ছিলাম আমরা 3 মাস, কিন্তু অডিশন রাউন্ড থেকে শুরু করে অনেক পার্টিসিপেটস ছিল, ওদের মধ্যে থেকে লড়াই করে করে অনেক মজার কিছু স্মৃতিও ছিল, প্লাস অনেক কষ্ট, গ্রুমাররা অনেক হেল্প করতেন। সব মিলে একটা মজার এবং টাফ জার্নি ছিল। অলরাইট ইভানা, সেটা হচ্ছে যে তুমি তো পার্টিসিপেট করেছো সেই ৫৫,০০০ প্রতিযোগী। তো তুমি কি মনে করেছিলে বা তুমি ভেবেছিলে যে তুমি এই ৫৫,০০০ প্রতিযোগীকে টপকে তুমি সেরা মুকুট ছিনিয়ে নিবে তাদের কাছ থেকে? সেরা মুকুট নিব ওইরকম কনফিডেন্স ছিল না, কিন্তু একটা কনফিডেন্স ছিল যে একটা প্লেস অ্যাটলিস্ট পাবো। আচ্ছা, তো সবাই কতটুকু তোমাকে হেল্প করেছে, মানে চ্যানেল আই থেকে যারা মানে প্রোগ্রামের সাথে রিলেটেড? সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের ডিরেক্টর ইজাজ খান স্বপন আঙ্কেল, ওনাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। তাছাড়া গ্রুমার্সরা রয়েছে, এবং অ্যাকচুয়ালি আমি রিয়েলিটি শো দিতাম না, আমার ইচ্ছা ছিল না, বাট গতবার সিজন 1-এর যে চ্যাম্পিয়ন হয়েছে তুষার ভাইয়া এবং তার ওখানকার একজন পার্টিসিপেন্ট রাসেল ভাইয়া, ওদের দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হয়ে কম্পিটিশনটা দেওয়া। ওরা দুজন অনেক হেল্প করেছে। আচ্ছা, আমরা একটু অন্য কোশ্চেনে যাই। সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগই দেখেছি যে যারা নাচ করেছে তারা কিন্তু বেশিরভাগই অভিনয়ের দিকে চলে গেছে।
মানে তোমার আগে আরো অনেক দেখা গেছে যে সিনিয়র যারা ছিলেন, তো তারা এখন অভিনয় করছেন এবং বেশ জনপ্রিয়। তো তুমি এটা কিভাবে দেখছো? আমি নাচের পাশাপাশি অভিনয় করতে চাই, কিন্তু নাচটা ছাড়তে চাই না। ওকে, কিন্তু হ্যাঁ, ভালো অভিনয়, গ্রেট। আচ্ছা, তো তোমার আইডল কে, নাচের ক্ষেত্রে হোক আর অভিনয় ক্ষেত্রে হোক? নাচের ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে অমিত চৌধুরী, Okay. ভরতনাট্যম করেন, এবং অভিনয় ইন্ডিয়ান মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত। বাংলাদেশের কে আছে? বাংলাদেশে জয়া আহসান। জয়া আহসান, ওয়াও। তো তোমার কি মনে হয় জয়া আহসানের মতো অ্যাক্টিং করতে, বা মানে নিজে কি দেখতে চাও জয়া আহসানের জায়গায়? হ্যাঁ, ওকে। ইচ্ছা আছে। তো দেখা গেছে যে সেরা নাচে কিন্তু অনেক বিহাইন্ড দ্য সিন থাকে, অনেক মজার ঘটনা থাকে, অনেক কিছুই থাকে, তো আমি একটু জানতে চাই। মজার ঘটনা হচ্ছে যেমন সব রিহার্সাল শেষ করে আমরা যখন ক্যাম্পে যেতাম, সবাই সিরিয়াল নিয়ে বসতো, মানে অনেকেই দেখতে পছন্দ করতো না, অনেকেই Okay. দেখতো। আলটিমেটলি কমন রুম ছিল আমাদের একটা, ওখানে বসে সবাই আড্ডা দেওয়া, কিছু টাইম স্পেন্ড আমি করা। যতটুকু জানি যে রুম তো ছিল 1 2 5টা রুম ছিল, রাইট? তো সব মিলে মানে হয় না যে অনেক কন্টেস্টেন্ট সেখানে ছিল, তো সবার সাথে তুমি একসাথে মিশে থাকতে হয়েছে এতটা দিন, তো হয় না যে কখনো দেখা যায় একটু তো মনোমালিন্য হয়েই থাকে। হ্যাঁ, ওটা তো আমরা একটু সেগুলো শুনতে চাই যে সেগুলো পার করে কিভাবে এখন মানে এতটা দূর আসলে তুমি। ঝগড়া টুকটাক সবার মধ্যেই হতো, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে ঝগড়া হতো, যেমন চিপস জুস এসব নিয়ে, তুমি আমাকে দিলে না, তুমি আমাকে দিলে না, এগুলো করতে করতে আমরা সবাই অনেক ভালো বন্ধু ছিলাম। Alright. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তো তোমার এই জার্নির মধ্যে সবথেকে ভালো ফ্রেন্ড কে ছিল? আমার ভালো ফ্রেন্ড ছিল আমার রুমমেট সিজা আর রোজা। বাহ, তো তোমরা কি সবসময় একসাথে থাকতে বা একসাথে হ্যাঁ। ডান্স প্র্যাকটিস করতে? আমরা ম্যাচিং করে করে ড্রেস পরতাম, Wow. আমি সাজলে ওরাও সাজতো, মানে এরকম একটা খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল আমাদের মধ্যে। আচ্ছা, তো তুমি তো এখন চ্যাম্পিয়ন হয়েছো, তো কিন্তু তুমি অনেক ছোট, তো তুমি এর এখনকার যে তোমার লাইফ লিড করছো আর আগের ইভানা, এখন তুমি সেলিব্রিটি, তা আগের ইভানা আর এখনকার ইভানা কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছো বা কতটুকু এনজয় করছো? অ্যাকচুয়ালি আগে ছিলাম একজন সাধারণ নৃত্যশিল্পী, ওকে, নর্মালি প্রোগ্রামস করতাম, নাচ শিখতাম, কিন্তু আফটার ওয়ারিং দ্য ক্রাউন মানে লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, লাইক Wow. অনেক ফোনস, এখানে ইন্টারভিউ ওখানে ইন্টারভিউ, অনেক মজার একটা লাইফ। আচ্ছা, তো তুমি নিজেকে কোথায় দেখতে চাও ইন ফিউচার? তুমি দেখতে চাও যে আমি এত বড় শিল্পী হব, তো তোমার অনেক বড় নৃত্যশিল্পী হবার ইচ্ছা সবার আগে, Okay. তার পাশাপাশি বড় অ্যাক্ট্রেসও। বড় অ্যাক্ট্রেস, বাহ। তো তোমার বাবা মা সেটা কিভাবে দেখছে, মানে তুমি এত বড় মানে একটা প্ল্যাটফর্ম থেকে এসছো, তো বাবা মা কতটুকু তোমাকে ইন্সপায়ার করছে? আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, না হলে এতটা দূর আসা আমার পক্ষে অসম্ভব ছিল। অবশ্যই। বিশেষ করে আমার মা অনেক হেল্প করেছে আমাকে, সেরা নাচের ক্ষেত্রে, আমার নাচের ক্ষেত্রে সবসময় আমার মা আমার পাশে ছিল। আচ্ছা, তো তোমার মা বাবার জন্য কিছু বলার থাকলে কিছু বলতে পারো। আমি আমার আম্মুকে অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই এত দূর আমাকে নিয়ে আসার জন্য। ওকে, আর বাবা যেহেতু বাইরে থাকে, ওখানে বসে বসে সাপোর্ট করেছে, তার জন্য অনেক থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি একাই? না, আমরা বোন আছে? ভাই আছে আমার জন্ম। আচ্ছা আচ্ছা, তুমি টুইন। ও আচ্ছা, তো তুমি এখন তো নাচ করছো, যে আরেকজন আছে সে কি করছে? ও পড়াশোনা করছে। পড়াশোনা করছে, তো নাচের প্রতি কি আগ্রহ নেই? না। অলরাইট ইভানা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছো, Thank আর you. তোমার ক্যারিয়ার জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সেরা নাচিয়ের উইনার ইভানার সাথে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টে। বর্তমানে সারা বিশ্বের মুভি দুনিয়ায় চলছে বলিউডের আধিপত্য, তাই বিশ্বের সর্ববৃহৎ 2 ফিল্ম পাড়া হলিউড ও মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রীদেরকে কতটা ধনবান তার এক পর্যায়ক্রমিক তালিকা প্রকাশ করেছে একটি প্রতিষ্ঠান। ওই তালিকায় সেরা 10 ধনী অভিনেতার মধ্যে বলিউডের কিং খানের নাম শোভা পাচ্ছে শুরুর দিকেই। देखो कौन आ गया है जमाने पे जो छा गया है जमी किस पे है सबने का। হলিউড ও বলিউড তারকাদের মধ্যে বিশ্বের 10 শীর্ষ ধনীর তালিকায় স্থান পেয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ওয়েলথেক্স নামের একটি প্রতিষ্ঠানের প্রকাশিত এ তালিকায় 60 কোটি মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন তিনি। पहचान लो
সম্পদের পরিমাণের দিক থেকে শাহরুখ ছাড়িয়ে গেছেন ক্লিন্ট ইস্টউড, টম হ্যাঙ্কস, জ্যাক নিকলসনের মতো একাধিকবার অস্কারজয়ী অভিনেতাদের। এছাড়া টম ক্রুজ, জনি ডেপো আছেন তারপরে। And I can't afford to waste another minute. Do you have any pictures of your daughter in your wallet? No, I might have one of George Washington. 82 কোটি মার্কিন ডলার নিয়ে প্রথম স্থানে আছেন মার্কিন কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড। 48 কোটি মার্কিন ডলার নিয়ে শাহরুখের পরেই আছেন টম ক্রুজ। টেইলার পেরি, জনি ডেপ রয়েছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। 45 কোটি মার্কিন ডলারের সম্পত্তির মালিক দুইজনই। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। 1988 সাল থেকে শুরু করে এ যাবৎ শাহরুখ 60টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একজন অভিনেতা ছাড়াও তিনি একাধারে প্রযোজক, উপস্থাপক, একটি ক্রিকেট দলের যৌথ অংশীদার এবং সমাজসেবক। সব মিলিয়ে ভারতীয় উপমহাদেশে জীবিত অভিনেতাদের মধ্যে প্রবাদতুল্য জনপ্রিয়তার অধিকারী এই অভিনেতা যে ভবিষ্যতে সবার শীর্ষে অবস্থান করবেন এমনটা আশা করতেই পারে তার ভক্তরা। अगर आपको सारी इंफॉर्मेशन सबूत समेत चाहिए, मेरे खिलाफ लगे सारे चार्जेस वापस ले लीजिए। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। डिपार्टमेंट को है, किस किस से बात करूंगा? आज ये सुनकर मेरी माँ कितनी खुश होती। ভিউয়ার্স, কেমন লাগছে শোবিজ টুনাইট? খুব ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আমি জানি ফিরে এসে আপনাদেরকে অবশ্যই পাবো, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত শোবিজ টুনাইটে। আপনাদের সাথে আছে আমি সামিয়া মুন। আমরা আছি ফেসবুকেও, লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে। সম্প্রতি রাজধানীর শিল্প এলাকার তেজগাঁর কোক শুটিং স্টুডিওতে হয়ে গেল কণ্ঠশিল্পী প্রীতমের ভোট ফর ঠোঁট শিরোনামের একটি আনরিলিজ ট্র্যাকের মিউজিক ভিডিও নির্মাণ কাজ, যেখানে ফুটে উঠেছে গতানুগতিক ধারার বাইরের কিছু ব্যতিক্রমধর্মী নির্মাণ চিত্র। সময়ের বিবর্তনের সাথে যেমন মানুষের রুচিতে এসেছে পরিবর্তন, তেমনি পালাবদলে মিউজিক ভিডিও নির্মাণেও চলেছে নিত্য নতুন সব ভাবধারা। তাই তো তরুণ প্রজন্মের চাহিদা মেটাতেই কণ্ঠশিল্পী প্রীতমের গান নিয়ে তৈরি করা হয়েছে এই মিউজিক ভিডিওটি। পলিও রোমান্টিক একটা মিউজিক থিম করা আর কি। তো এটা আমার ছোটো ভাই ছিল একজন, অনিক খান আছেও ছড়াকার। ওর একটা ছড়া ছিল আর কি, মার্কা খানা হয় যদি তোর লাল টুকটুকে ঠোঁট, একা আমি দিতে পারি দিতে রাজি 14 কোটি ভোট। তো এই ছড়াটা অনেক আগের। তো আমি একটা হঠাৎ করে ফেসবুকে দেখে তা আমি অনেককে বললাম আর কি যে তোমার এই ছড়াটা মিলিয়ে একটা গান করি। তো অনেক বললো ওকে বস করেন, অসুবিধা নেই। তো ওখান থেকে আমি গানটা লেখা। বাংলাদেশের দর্শকদের একটা কমন অভিযোগ আছে যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিও তৈরি হয় না। সো তাদের এই প্রত্যাশাটাকে পূরণ করতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন, যেটা অবশ্যই দর্শকদের ভালো লাগবে। গানটি দেশি হলেও এর মিউজিক ভিডিওতে দেখা যাবে আন্তর্জাতিক মানের কিছু প্রেক্ষাপট, যেখানে চরিত্রগুলোর মাঝে রয়েছেন একজন মডেল, একজন শিল্পী, একজন ডিজে, একজন ভয়েস র্যাপার ও পুলিশ, যাদেরকে কেন্দ্র করেই এগিয়ে গেছে মিউজিক ভিডিওটির গল্প। ভোট ফর ঠোঁট মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ প্রজন্মের জনপ্রিয় দুজন পরিচালক, যারা পুরো কাজটিতেই দেশীয় গানের সম্মানের কথা মাথায় রেখেই দিয়েছে আন্তর্জাতিক মানের আবহ। গানটা আমরা শ্যুট করছি গ্ল্যামার বেসড। ইউজুয়ালি যে ধরনের কস্টিউম, মেকওভার এবং কনসেপচুয়ালি আসলে গানটা যেভাবে তৈরি করা হচ্ছে খুব বেশি আমাদের দেশের সাথে রিলেট না। আমরা চেষ্টা করছি একটু ওয়েস্টার্ন টাচ ক্রিয়েট করার। মিউজিক ভিডিওটা একটু নতুন আঙ্গিকে করা হচ্ছে এই অর্থে, কারণ গানটাতে 3টা মেয়ে মডেল ইউজ হচ্ছে।
এবং প্রীতম ভাই তো আছেনই, উইদাউট দ্যাট র্যাপার একজন আছেন, ডিজে একজন আছেন। সো অনেক শিল্পী কাজ করছে মিউজিক ভিডিওটাতে। এছাড়া মিউজিক ভিডিওটার আরেকটা যেটা ফিচার সেটা হচ্ছে রিমিক্স একটা পার্ট আছে, আমরা সেটাও আজকে কভার করছি। তাই কণ্ঠশিল্পী প্রীতমের নতুন এই গানের মিউজিক ভিডিওটি তার আগের গানগুলোর মিউজিক ভিডিওর মতো ভক্ত হৃদয়ে কতটা সাড়া তুলবে তা দেখা এখন শুধু সময়ের অপেক্ষা। SM সাব্বির, শোবিজ টুনাইট। হলিউড বলিউডের তারকারা ফিগার সচেতন অনেক আগে থেকে। সম্প্রতি ফিগার সচেতনতার হাওয়া লেগেছে এদেশের চলচ্চিত্রের তারকাদের গায়েও। অনেকে তো আদা জল খেয়ে নেমেছে ফিগার ঠিক রাখার জন্য। আর এইসব কিছু নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। নায়ক বা নায়িকা বলতে আমরা ধরে নেই সুন্দর ফিগারের অধিকারী নারী বা পুরুষের কথা। আর এ ধারণা আমাদের ভিতরে এসেছে হলিউড বা বলিউডের সিনেমাগুলো দেখে দেখে। গত কয়েক দশক ধরে এই দিকটিতে এগিয়ে ছিল হলিউড, সেই ধারাবাহিকতায় আছে বলিউড। কিন্তু আমাদের দেশে এ দিকটির গুরুত্ব ছিল না বললেই চলে। দুপুরে খাবারের যে ব্রেকটা টাইমিং হওয়া উচিত সেই টাইমিংটা আসলে আমাদের একদম কাজের পিক আওয়ার। তো এখন আমি যদি নিজের কথা চিন্তা করি তাহলে আমি শুটিংটাকে বসায় রেখে আমি খাবারের জন্য ব্রেক নিলাম, তখন কিন্তু প্রোডিউসার লস হচ্ছে। আবার আমি যদি প্রোডিউসারের কথা চিন্তা করি তখন আমি আবার মেনটেন করতে পারছি না নিজেকে। বছর দুয়েক ধরে ফিগার সচেতনতার ছোঁয়া লেগেছে ঢালিউডের তারকাদের মাঝে। তবে নায়কদের থেকে নায়িকাদের ভেতরে এর প্রভাব পড়েছে বেশি। অনেকে তো ফিগার ঠিক করার জন্য কিছু সময়ের জন্য সরে গিয়েছিলেন এই জগৎ থেকে। আলোচিত নায়িকা অপু বিশ্বাস নিজের ফিগার পারফেক্ট করতে ওজন কমিয়েছেন 25 কেজি, যার জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তবে এখন তার ফিগার নিয়ে বেশ স্বস্তিতেই আছেন তিনি। ফিগার সচেতন নায়িকাদের তালিকায় আছে পপির নাম। নিজেকে ঠিক রাখতে শত ব্যস্ততার মাঝেও সময় দেন নিজেকে। প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। কথাটা অনেক পুরানো হলেও এখনো পর্যন্ত এটাই সত্য যে আগে আমাকে দেখতে সুন্দর লাগতে হবে। এবং আমি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো অবশ্যই আমার ফিগার, আমার চেহারা, মানে আমার ফেস সব কিছুই সুন্দর থাকতে হবে। এ প্রজন্মের অভিনেত্রীরাও পিছিয়ে নেই এই দৌড়ে। ববি, মাহি, আঁচল, আলিশা প্রধান, এমনকি নবাগত পরিমণি, সবাই কাজের সাথে সমান গুরুত্ব দিচ্ছেন ফিগারকে। ছোটবেলা থেকে ডান্স করি, আমার গঠনটা একদম এইভাবেই গড়ে উঠেছে। তো অবশ্যই স্বাস্থ্য সচেতন হওয়া অবশ্যই প্রত্যেকটা মানুষের দরকার, আর মিডিয়াতে থাকতে গেলে আরও বেশি দরকার। এখন থেকে না, আমি ছোটবেলা থেকে মেনটেন করি, এটা আমার জন্য নতুন কিছু না। প্রথম শর্ত আমি মনে করি, কারণ আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি তখন থেকে এখন অবধি আমি 6.5 কেজি ওজন কমিয়েছি। একটু সচেতন হলেই আসলে সব কিছু সম্ভব। এখানে টিকে থাকতে হলে তো নিজেকে আগে টিকাতে হবে, নিজের ফিটনেস, নিজের চিন্তা ভাবনা। ফিগার ঠিক রাখা প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, আর তা তারকাদের ক্ষেত্রে তো একটু বেশি হবে। এখন দেখার বিষয় পাশ্চাত্য দেশগুলোর সাথে পাল্লা দিয়ে আমাদের তারকারা কতদিন টিকে থাকেন এই দৌড়ে, নাকি আমাদের দেশের তারকারাই একসময় হয়ে ওঠেন অন্যদের আদর্শ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। ওয়াও দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে বাইরের বলিউড এবং হলিউডের পাশাপাশি আমাদের ঢালিউডেও কিন্তু বেশ উন্নতি দেখতে পাচ্ছি আমরা। কারণ হচ্ছে আমাদের দেশের এখন হিরোইনরা কিন্তু অনেক বেশি ফিগার সচেতন। ইভেন আমরা দেখলাম যে অপু বিশ্বাসও কিন্তু 25 কেজি ওজন কমিয়েছে। ওয়াও, 25 কেজি ওজন কমিয়ে এখন সে আবারও ব্যাক করেছে এবং সে মুভি করছে। তো আমরা আশা করছি যে আমরা আরও অনেক নতুন নতুন নিউ কামার অ্যাক্ট্রেসদের দেখতে পাবো এবং অবশ্যই ভালো ফিগার নিয়ে দেখতে পাবো। অলরাইট ভিউয়ার্স, এখন আমার সময় একদমই শেষ হয়েছে। শোবিজ টুনাইটের রিপিট টেলিকাস্ট আজ রাত 2:30 এবং আগামীকাল বিকেল 4:30টায়। আর নতুন এপিসোডে দেখা হবে যথারীতি আগামীকাল রাত 8:30টায়। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন।